তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তুমি আমাকে ধোঁকা দিচ্ছ। পরে তোমার কথাগুলো মনে পড়লো আর রাতে তোমার কাছে এসে সব জিজ্ঞেস করলাম। ফ্ল্যাশব্যাক। রাত 7:30টার দিকে আয়াতকে ফোন করে একটা রেস্টুরেন্টে ডাকে বলে খুব আর্জেন্ট। তাই আয়াত ওখানে যায়। আয়াত গিয়ে দেখতে পায় আয়াজ অগোছালো হয়ে চিন্তিত মুখে বসে আছে। তাই আয়াজের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আয়াজ? তুমি আর্জেন্ট আমাকে এখানে আসতে বললে, আবার তোমাকে অগোছালো লাগছে। আয়াজ কিছুক্ষণ নীরব থেকে কিছু ছবি বের করলো। ওগুলো ছিল আরাফ আর আয়াতের ছবি। আর সবকিছু খুলে বলে। আর ছবিগুলো বাড়িয়ে দিলে আয়াত জিজ্ঞেস করে, এসব কি? তুমি আমাকে বিশ্বাস করো তো? বিশ্বাস করি দেখেই তোমার কাছে জানতে এসেছি। ধন্যবাদ আমার ভালোবাসার শর্ত রাখার জন্য আর বিশ্বাস করার জন্য। এসব বাদ দাও, তুমি আগে সব কিছু বলো। আমার ভীষণ অস্থির লাগছে। আরাফ আর আমি ভাই বোন। তুমি তো জানো আমি জান ভাইয়া বলে একজনকে সম্বোধন করি। সেই জান ভাইয়ার হচ্ছে আরাফ চৌধুরী। তাহলে তুমি আরাফ চৌধুরীর সাথে যখন প্রথম ভার্সিটিতে দেখা হয়েছিল তখন অমন করলে কেন? জান ভাই আমাকে না বলে এসেছিল বলে তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না? দাঁড়াও, আমি জান ভাইয়াকে কল দিচ্ছি। বলে আয়াত আরাফকে ভিডিও কল দিল। আয়াতের সামনে সেখানে জান ভাইয়া বলে নাম সেভ করা ছিল। আরাফ ফোন ধরে বলল, আসসালামু আলাইকুম বনু, কি হয়েছে এই সময় ফোন করলি? ওয়ালাইকুম আসসালাম জান ভাইয়া। আসলে তোমার বোনুর জামাই তোমার সাথে কথা বলবে, তাই। কি আয়াজ সব জেনে গেছে? আমাদের সম্পর্কে সব জেনে গেছে। আয়াত আরাফকে সব খুলে বলল। তারপর আয়াজকে দিল কথা বলতে। আরাফ কিছুক্ষণ কথা বলে বলল, আয়াজ ধন্যবাদ আমার বোনকে বিশ্বাস করার জন্য। আমার সাথে ওর ভাই বোনের সম্পর্ক। আমার প্রিয়জন তো রোজা। বাই দ্য ওয়ে বনু, তুই রোজাকে সব জানিয়ে দিছিস? ঠিক আছে জান ভাইয়া। আয়াত আর আয়াজ আরাফের সাথে কথা বলে ফোন রেখে দিল। তারপর আয়াজ বলল, তাহলে চাচ্চু কেন তোমাদের ব্যাপারে মিথ্যে বলল? সেটা কাল জানতে পারবে। তবে তোমাকে অভিনয় করতে হবে যে তুমি সব বিশ্বাস করে নিয়েছো আর আমি তোমাকে ধোঁকা দিয়েছি। বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই। কিন্তু কেন? সেটা কাল জানতে পারবে। ঠিক আছে, এখন তুমি রোজাকে সব ফোন করে জানাও। আয়াজ রোজাকে ফোন করে সব বুঝিয়ে দিল। আর আয়াজের মতো অভিনয় করতে বলল। আয়াজকে সবই বলেছে, শুধু ওর দাদু ভাই আর ফুপির কথা বলেনি। বর্তমান আয়াজ আরো বলল, তুমি আমাকে সব জানালে আরবের বাড়িতেই তুমি এতদিন ছিলে আর আরবের সাথে কথাও বলিয়ে দিলে। সাথে রোজাকেও জানালে যাতে আরবকে ভুল না বুঝে। সাথে এও বললে তোমাকে ভুল বোঝার অভিনয় করতে। কিন্তু তুমি এটা জানাওনি কেন? সব পরে জানতে পারবে, দেখতে থাকো। আজ কেঁচো ঘুরতে গিয়ে সাপ না বেরিয়ে আসে আবার। তারপর আয়াত জাওয়াদ চৌধুরীর সামনে দাঁড়িয়ে বলল, ইস, কি দুঃখ, তাই না? এবারের প্ল্যানটাও কাজে দিল না। এই কথা শুনে জাওয়াদ খান হকচকিয়ে উঠল। আয়াত মুচকি এসে বলল, আজ থেকে ৩৫ বছর আগে এই বাড়িতে দাঁড়িয়ে ঠিক এরকম ভাবেই চৌধুরী বাড়ির মেয়েকে প্রত্যাখ্যান করেছিলেন, তাই না? এই কথা শুনে জাওয়াদ খান ভয় পেয়ে গেলেন আর বলল, কি আবল তাবল বলছো? এসব কি বলছিস? আমি ঠিকই বলছি বাবা। এই সেই জাওয়াদ শেখ যে এঙ্গেজমেন্টের দিন বড় ফুপিকে প্রত্যাখ্যান করেছিল। এই সেই জাওয়াদ খান যার জন্য বড় ফুপি কোনোদিন বিয়ে করেনি। তোমরা তো কেউ দেশে ছিলে না, তাই জানো না, কিন্তু দাদাভাই সব জানতো। কি তখন থেকে শেখ করে যাচ্ছ? আমি কোন জাওয়াত শেখ নই, আমি জাওয়াত খান, আসাদ খানের বড় ভাই। আপনি সত্যি আসাদ খানের আপন বড় ভাই তো? কি সব বলছো তুমি ভাইয়ার নামে? সে আমার আপন ভাই কেন হবে না? সে আমারই আপন ভাই। ফুপা, আপনি এত শিওর হয়ে কিভাবে বলছেন? আপনার তো 12 বছর আগের কথা কিছু মনে নেই তাহলে? এই কথা শুনে জাওয়াদ খান ভয় পেয়ে গেল। বাকি সকলে অবাক হলো। এগুলো কেউ কিছু জানে না। জাওয়াদ খান ভাবতে লাগলো, এবার কি তাহলে সবকিছু জানাজানি হয়ে যাবে? আয়াত এত কিছু কিভাবে জানলো? তখন আসাদ খান বললেন, কথা সত্যি যে আমার 12 বছর বয়সে আগের কিছু মনে নেই। তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে আমি আমার পুরনো স্মৃতি হারিয়ে ফেলি। কিন্তু তখন তো ভাইয়া আমাকে বলেছিল আমাদের পুরো পরিবারের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে আমি আর ভাইয়া বেঁচে যাই, বাকি সবাই মারা গেছে, মানে মা আর বাবা। আপনাকে ভুল বলা হয়েছিল ফুফা। ও সব মিথ্যে বলছে, আমি তোর ভাই, বড় ভাই। আর কত মিথ্যা বলবেন? আপনার জীবনটাই তো মিথ্যা দিয়ে ভরা। আর তুমি বোধহয় খুব সত্যবাদী। তুমিও তো তোমার পরিবারকে মিথ্যে বলেছো তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে। বলেছি, আমার পরিবারের সুরক্ষার জন্য। মনে আছে আজ থেকে 9 বছর আগে কি হয়েছিল সেদিন রাতে? আমার কিন্তু সব মনে আছে। আমি এ বাড়ি থেকে চলে গিয়েছিলাম। তুমি চলে গিয়েছিলে তা তুমি ভালো বলতে পারবে। আপনি কিন্তু কথা ঘোরাচ্ছেন যাতে আপনার সত্যিটা সামনে না আসে। কিন্তু আমি যে তৈরি হয়ে এসেছি মিস্টার জাওয়াদ শেখ।
কি বলতে চাও তুমি? সত্যি তো এটাই, আপনি খান বংশের কেউ না। আপনি খান কোম্পানির একজন কর্মচারী ছেলে, যে কিনা অসৎ পথে টাকা কামাতো সবার অগোচরে। আপনি একজন অপরাধী ছেলে, যাকে আমার দুলাভাই আর আয়াজের দুলাভাই মিলে পুলিশের হাতে তুলে দিয়েছিল। আর এই অপমান সহ্য করতে না পেরে আপনার বাবা সুইসাইড করে, আর এটা দেখে আপনার মাও সুইসাইড করে। আর এগুলোর প্রতিশোধ নেয়ার জন্য আপনি খান পরিবারকে শেষ করে দেন। সৌভাগ্যবশত আসাদ খান বেঁচে যায়, মূলত আপনি তাকে বাঁচিয়েছিলেন সম্পত্তির জন্য। কারণ খান পরিবারের সকলে মারা গেলে সব সম্পত্তি সরকারের হাতে চলে যাবে। তাই আপনি প্ল্যান করে তাকে বাঁচিয়ে তাকে বলেছিলেন আপনি ওনার বড় ভাই, আর কয়েকটা ইঞ্জেকশন দিয়ে তার পূর্বের স্মৃতি মুছে ফেলেন। আর ভাইয়ের কাছে ভালো সাজার জন্য বলেন সে তার সব সম্পত্তি ছেড়ে দিয়ে আসাদ খানের নামে করে দিয়েছেন। মূলত সেগুলো আসাদ খানেরই, আপনার নামে তো ছিলই না কখনো। সব কথা শুনে সবাই হতবাক, কে কি বলবে বুঝতে পারছে না। আসাদ খান নিজেকে সামলাতে পারল না, পড়ে যেতে নিলেও তখন ইরফান ওনাকে ধরল। আয়াজ অবাক চোখে জাওয়াত খানের দিকে তাকালো। জাওয়াত খান বললেন, বিশ্বাস কর তোরা সবাই, আহি মিথ্যে কথা বলছে। কোনটা মিথ্যা বলুন? আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনার বাবা আব্দুল শেখ নয়, আপনার বাবা অপরাধী নয়, নাকি জুনায়েদ চৌধুরী আপনার ভাই নয়? এই কথা শুনে সকলে চমকে উঠল। আয়াত কি বলছে এসব? আদিয়ান চৌধুরী জুনায়েদ চৌধুরীর কথা জানতো, তাই তিনিও চমকালো। কারণ আয়াত জানালো কিভাবে? জাওয়াত খান জুনায়েদ চৌধুরীর দিকে তাকালো। জুনায়েদ চৌধুরীর চোখ ছলছল করতে লাগলো। তা দেখে জাওয়াত খানের বুকটা ধক করে উঠল। তাই তিনি চিৎকার করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি আব্দুল শেখের ছেলে, জুনায়েদ চৌধুরীর ভাই। হ্যাঁ, আমি ওর আপন ভাই। আমি খান বংশের কেউ না। আমি খান বাড়ির সকলকে মেরে আমার বাবা মায়ের মৃত্যু প্রতিশোধ নিয়েছি। কারণ আমার পরিবার শেষ হওয়ার পেছনে আসাদ খানের বাবারও হাত ছিল। আর আমি সম্পত্তির জন্য আসাদ খানের স্মৃতি নষ্ট করে ফেলেছি। জুনায়েদ চৌধুরীর চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বাকি সবাই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। রেজাউন আহমেদকে জুনায়েদ চৌধুরীর কাঁধে হাত রাখলো। তা দেখেও জুনায়েদ চৌধুরী চুপ করে রইল। আফিয়া এক দৃষ্টিতে ওর বাবার দিকে তাকিয়ে আছে। ইস, এই মানুষটা কতটা নিকৃষ্ট। এই মানুষটা ওর বাবা ভাবতেও ঘৃণা হচ্ছে। আয়াজ আর ইরফানের মনে হচ্ছে এখনই এই মানুষটিকে মেরে ফেলতে। আসাদ খান গিয়ে জাওয়াত খানের কলার ধরল আর বলল, তুই আমার পরিবারকে মেরেছিলি, তোকে আজ আমি মেরেই ফেলবো। আমি তো তোকে আমার নিজের ভাই মনে করেছিলাম, তোর সব কথা শুনতাম আমি, অথচ তুই ছিলি আমার পরিবারের খুনি। ফুপা শান্ত হও, আরো অনেক কিছু এখনো বাকি আছে। আসাদ খান জাওয়াত খানকে ছেড়ে দিল আর বলল, আরো বাকি আছে। আরো বাকি আছে। ও মুস্কি হাসিতে যে কতটা কষ্ট লুকানো সেটা শুধু আরাব জানে। তাই আরাব গিয়ে বোনকে জড়িয়ে ধরে বলল, বনু ঠিক আছিস? আমার আবার কি হবে, আমি একদম ঠিক আছি। এখনো তো কত রহস্য বাকি। জুনায়েদ চৌধুরী জাওয়াত খানের সামনে দাঁড়িয়ে বলল, দেখলে ভাইয়া, আমি তোমাকে বলেছিলাম এগুলো করো না। আমরা দূরে কোথাও চলে যাব, কিছু না কিছু করে জীবন চালিয়ে নেব, আমরা খুব সুখে থাকবো। কিন্তু তুমি শোনোনি, তুমি তো পাপ করেইছই, সাথে আমাকেও পাপী বানিয়েছো। বাবা তুমি এসব কি বলছো? আর আহি আপু কি বলছে? তুমি কি সত্যি চৌধুরী বংশের কেউ না? আহি আপু যা বলছে সব সত্যি? জুনায়েদ চৌধুরী মেয়েকে কি বলবেন? এতদিন ওনার মেয়ে যাদেরকে পরিবার ভেবে এসেছে তারা ওদের কেউ না। জুনায়েদ চৌধুরী অসহায় গলায় বলল, রাহি যা বলেছে সব সত্যি। আমি চৌধুরী পরিবারের কেউ না। আমাকে রাস্তা থেকে তুলে এনেছিল আহনাফ চৌধুরী। আমার যখন 10 বছর বয়স আর ভাইয়ের 16, তখন আমার বাবা আব্দুল শেখ জেলে চলে যায়। আর তার কিছুদিন পর সুইসাইড করে মা মারা যাওয়ার পর আমরা নিঃস্ব হয়ে যাই। ভাইয়া বরাবরই ভালো ছাত্র ছিল, তাই তিনি বাবা মায়ের মৃত্যুর পর প্রতিশোধ নিতে চায় আর বুদ্ধি করে আমাকে চৌধুরী বাড়িতে পাঠান। আর সে এখন চৌধুরী বাড়িতে থাকবে। তাই ভাইয়া প্ল্যান করে আমাকে আহনাফ চৌধুরীর গাড়ির সামনে ফেলে দেয়। তাতে আমার একটু চোট লাগে আর আহনাফ চৌধুরী আমাকে হাসপাতালে নিয়ে যায়। উনি আমার পরিবারের সব কথা জানতে চাইলে আমি বলি আমার কেউ নেই। তাই আহনাফ চৌধুরী আমাকে ছেলে হিসাবে নিয়ে আসেন এই বাড়িতে। তারপর থেকে আমি এই বাড়ির একজন হয়ে উঠি। তার মানে এরা আমাদের কেউ না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই? কে বললো আমরা তোর কেউ না? আমরা তোর পরিবার, বুঝলি? আর কাকাই আহনাফ চৌধুরীর পরিবারের মেজ ছেলে, বুঝলি? এরপর থেকে যেন এই কথা আর না শুনি। আহি আপু বলেই অহনা কেঁদে দিল।
যা দেখে আয়াত ওর মাথায় হাত বুলিয়ে দিল আর ওকে ছেড়ে দিয়ে জাওয়াত খানের কাছে গিয়ে বলল, এবার আপনি বলুন বড় ফুপির সাথে ধোঁকা কেন করলেন? কেন সবার সামনে আমার বড় ফুপির অপমান করেছিলেন? বড় ফুপির দোষটা কোথায় ছিল? তোমার বড় ফুপির একটাই দোষ ছিল, সে আহনাব চৌধুরীর মেয়ে। আমি খালেজার সাথে অভিনয় করে এঙ্গেজমেন্ট পর্যন্ত এনেছিলাম, যাতে আমি সবার সামনে চৌধুরী পরিবারকে অপমান করতে পারি। আমি আহনাব চৌধুরীকে অপমান করতে চেয়েছিলাম, যেভাবে আমার বাবাকে উনি পুরো অফিসের সামনে অপমান করেছিল, আর আমি সেটাইও জয়ী হয়েছিলাম। হ্যাঁ, তা তো হয়েছিলেনই, তার জন্যই তো আমার ফুপি আর কোনোদিন বিয়ে করেনি। আচ্ছা, আপনি কি ফুপিকে একটু ভালোবাসেননি, নাকি সত্যি সব অভিনয় ছিল? ফুপি তো বলেছিল আপনি খুব খেয়াল রাখতেন তার, কখনো তাকে অবহেলা করেননি। সত্যি বলতে আমি আলিজাকে পছন্দ করতাম, হয়তো ভালোবাসতাম, কিন্তু আমার চোখে তো ছিল প্রতিশোধের আগুন। তাই ভালোবাসাটা প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে আমি সেদিন খুব খুশি ছিলাম। আচ্ছা, সব বুঝলাম, কিন্তু জাওয়াত খান তার 8 বছর আগেই হারিয়েছিলেন, তাহলে ফুপির আর দুলাভাইয়ের কাছে জাওয়াত শেখ বলে পরিচয় কেন দিয়েছিলেন? কারণ আমি চাইছিলাম আহনাব চৌধুরীকে দেখাতে যে একদিন সে আমার বাবাকে অপরাধী করে জেলে পাঠিয়েছে, তারই ছেলেকে বাড়ির নিয়ে জামাই বানাচ্ছে। এখানেই তো আপনি কাঁচা কুটি চাললেন আর হেরে গেলেন। মানে হচ্ছে আপনি জাওয়াত শেখ বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন, কিন্তু তার 10 বছর পরেই আপনি জাওয়াত খান পরিচয় নিয়ে আসলেন আপনার ছোট ভাই আসাদ খানের জন্য আমার ফুপির সাথে বিয়ে ঠিক করতে। যদিও আপনার চেহারা আগের চেহারার সাথে তেমন একটা মিল ছিল না, তবু আমার দুলাভাই আপনাকে চিনে ফেলে, আর এরপর থেকেই আপনার থেকে আমার পরিবারকে বাঁচাতে থাকে। দুর্ভাগ্যবশত আমার ছোট ফুপি আর আসাদ ফুপা একে অপরকে ভালোবাসত, তাই বাধ্য হয়েই দাদু ভাই তাদের বিয়েটা দেয়। তখন আদিয়ান চৌধুরী বললেন, আহি, তুই এইসব কি বলছিস? বড় আপার জাওয়াত কিভাবে? জাওয়াত তো বড় আপার থেকে ছোট ছিল, তুই কি সব বলছিস? বাবা, তোমার থেকে বড় ফুপি কয় বছরের বড় ছিল? 2 বছরের। আমি যেমন পড়াশোনা শেষ করে আবার রোজার সাথে পড়াশোনা করছি, ঠিক তেমনভাবেই জাওয়াত চৌধুরী তোমার সাথে বন্ধুত্ব করার জন্য 4 বছর পিছিয়ে পড়াশোনা করে। তাতে তোমরা মনে করো জাওয়াত খান যখন তোমাদের পড়াশোনা করে তাহলে তোমাদের বয়সেরই হবে, কিন্তু না, তার বয়স তোমার থেকে 5 বছর বেশি। তুমি আর বড় ফুপি আলাদা কলেজে পড়তে, আর জাওয়াত খান তখন আমাদের বাড়িতে আসতো না, তাই তোমার বন্ধু হিসেবে তাকে কখনোই দেখেনি ফুপি। এদিকে সিনিয়র সেজে বড় ফুপির সাথে প্রেমে লিপ্ত হয় জাওয়াত খান। দাদুভাই একটা কাজের জন্য তোমাকে বিদেশে পাঠায়, আর ছোট কাকাই তো ক্লাস 8-এর পর থেকে দাদুভাই তাকে অ্যাব্রোড পাঠিয়ে দিয়েছিল। সেই সুযোগে জাওয়াত খান বিয়ের কথা বলে ফুপিকে। ফুপিও তার কথা শুনে রাজি হয়ে যায়। ফুপি বাড়িতে বলে দাদুভাই প্রেমের সম্পর্ক শুনে জাওয়াত খানকে দেখতে চায়। তখন জাওয়াত দাদুভাইয়ের সামনে ভালো মানুষ সাজার অভিনয় করে, তা দেখে দাদুভাই রাজি হয়ে যায় আর এঙ্গেজমেন্টের ব্যবস্থা করে। অবশ্য দাদুভাই চেয়েছিল তোমাদেরকে নিয়ে এঙ্গেজমেন্ট করতে, কিন্তু জাওয়াত খান মানা করে, সে যত তাড়াতাড়ি সম্ভব সব করতে চায়। তাই দাদুভাই তোমাদের ছাড়াই অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়। সেদিন জাওয়াত খান ফুপিকে সবার সামনে অপমান করে প্রত্যাখ্যান করে, আর সবার সামনে নিজের পরিচয়ও বলে, আর এটাও বলে চৌধুরী পরিবারকে শেষ করে ফেলবে। তারপর থেকেই কোথায় হওয়া হয়ে যায়, আর তোমরা তো কেউ তাকে কোনোদিন দেখোইনি, তাই জানোই না, অথচ তোমার বেস্ট ফ্রেন্ড হয়েই তোমার সাথেই ছিল বাবা। এই কথা শুনেই আদিয়ান চৌধুরী জাওয়াত খানকে একটা থাপ্পড় দিয়ে বলল, তোর মতো শত্রু যেন কারো না হয়। তুই বারবার ক্ষতি করে গেছিস, অথচ আমরা কিছুই বুঝতে পারিনি। কেন করলি এরকম? জাওয়াত খান চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। তিনি সঠিক সময়ের অপেক্ষা করছে, সব এক এক করে জবাব দেবে। সবার আগে তো এই আহিকে মারবে, তার আগে এখান থেকে পালাতে হবে। আজ আয়াতের জন্য এতদিনের সাজানো গোছানো প্ল্যান নষ্ট হয়ে গেছে। তখন আয়াত মুচকি এসে বলল, বাবা, তোমাদের একটা মজার কথা বলি। সবাই আয়াতের মজার কথা শুনে ওর দিকে তাকালো আর ভাবলো এই মেয়েটাও সিরিয়াস কথার মাঝেও মজা করতে পারে। তখন বলল, আবার এখন কি মজার কথা বলবি? আহা ভাইয়া, আগে শোনোই না, আমার মা বাবা পালিয়ে বিয়ে করেছে, এটা জানো তো?